তো রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ এই টপিকটা আমরা এই ফ্লোচার্টটা লিখে দিতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। তো রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ জরুরি কেন? কারণ হচ্ছে রক্তে যত সোডিয়াম বাড়বে রক্তে তত পানি বাড়বে। কারণ সোডিয়াম আর পানি আমরা মনে রাখবো হাজব্যান্ড ওয়াইফ, যেখানে সোডিয়াম থাকে সেখানে পানি, মানে রক্তে যদি বেশি সোডিয়াম থাকে তাহলে রক্তে বেশি পানি থাকবে এবং রক্তচাপও বেশি হবে। আর রক্তে যদি কম সোডিয়াম থাকে তাহলে রক্তে কম পানি থাকবে এবং রক্তচাপও কম হবে। তো এই কারণেই আমাদের রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণটা জরুরি, কারণ সোডিয়ামের মাত্রা যদি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের রক্তচাপও অনিয়ন্ত্রিতভাবে বেড়ে বা কমে যাইতে পারে। তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এই ব্যাপারে, আমাদের মেইনলি হচ্ছে এই চার্টটা শেখা লাগবে, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, এইখানে আমরা দেখাচ্ছি হচ্ছে আমাদের একটা নেফ্রন আঁকবো অ্যাকচুয়ালি আমরা। তো এইটা হচ্ছে কি আমাদের বোম্যান্স ক্যাপসুল, তাই না? এই বোম্যান্স ক্যাপসুলের একটু উপরে আছে হচ্ছে আমাদের এই যে ছোট একটা ধমনী, এই ধমনীটাকে আমরা বলি হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওল পরে যে পরিণত হয় মনে করো এরকম গ্লোমেরুলাসে, এই যে এরকম গ্লোমেরুলাসে পরিণত হয়। এরপরে এই গ্লোমেরুলাস থেকে আবার তৈরি হয় ইফারেন্ট আর্টারিওল। তো আমরা একটু আর্টারিওলগুলোর নাম লিখে ফেলি। এই আর্টারিওলটার নাম কি? এই আর্টারিওলটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওল হচ্ছে রক্তকে এই গ্লোমেরুলাসের দিকে নিয়ে আসে, হ্যাঁ। আর এই যেটা আছে এইটাকে আমরা বলবো হচ্ছে ইফারেন্ট, এটাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারিওলটা আমি আর লিখলাম না সম্পূর্ণ, ইফারেন্ট আর্টারিওল, এইটাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারিওল। এইটা হচ্ছে গ্লোমেরুলাস থেকে রক্তকে দূরে নিয়ে যায়, আর এফারেন্ট আর্টারিওল রক্তকে গ্লোমেরুলাসের দিকে নিয়ে আসে, এগুলো আমরা জানি। তো এরপরে এই পার্টটার নাম হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। এরপরে এইখানে যে একটা পেঁচানো নালী দেখতে পারতেছি এইটার নাম হচ্ছে কি? এইটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি, হ্যাঁ। তো এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে আমাদের হেনলির লুপ। আমি একদম ভালো করে আঁকতেছি না, জাস্ট একটু রাফ করতেছি। এটা হচ্ছে আমাদের হেনলির লুপ, এবং এই হেনলির লুপ থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে আমাদের আরেকটা পেঁচানো নালিকা, যেটাকে আমরা বলি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা সংক্ষেপে ডিসিটি। বাংলায় এটাকে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা, এইটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। তাহলে দেখো এই যে দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিসিটি এবং এফারেন্ট আর্টারিওল, এই দূরবর্তী পেঁচানো নালিকা এবং এফারেন্ট আর্টারিওলের মাঝখানে বেশ কিছু কোষ থাকে, বেশ কিছু কোষ। তো এই কোষগুলো, অনেকগুলো কোষ একসাথে আছে, তো সো এই পুরো জিনিসটাকে আমরা বলে দিব হচ্ছে একটা কমপ্লেক্স। এই পুরো জিনিসটাকে আমরা বলে দিব কি? এই পুরো জিনিসটাকে আমরা বলে দিব একটা কমপ্লেক্স। পুরো জিনিসটাকেই আমরা বলে দিব একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কোথায় আছে? এই কমপ্লেক্সটা আছে হচ্ছে, দেখো এই কমপ্লেক্সটা কি গ্লোমেরুলাস থেকে খুব দূরে আছে? এটা কি মানে গ্লোমেরুলাস থেকে মনে করো এইখানে আছে? না, এটা গ্লোমেরুলাসের অনেক কাছাকাছি আছে। সো এই কমপ্লেক্সটাকে আমরা বলে দিব হচ্ছে জাক্সটা মানে কাছাকাছি, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই কমপ্লেক্সটার পুরো নাম, এই যে সবুজ কালারের যে কমপ্লেক্সটা আমি আঁকছি, এই কমপ্লেক্সটার পুরো নাম হলো জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এটা হচ্ছে অনেকগুলো সেল আছে এখানে, এটা একটা কমপ্লেক্স, এইটা হচ্ছে গ্লোমেরুলাসের কাছাকাছি, তাই এইটাকে আমরা বলতেছি জাক্সটা গ্লোমেরুলার, ঠিক আছে। তো এই জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সের কাজ কি? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সের কাজ আমরা মনে রাখবো, এর কাজ হচ্ছে রেনিন। এর কাজ হচ্ছে রেনিন নামের একটা এনজাইম নিঃসরণ করা। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সের কাজ কি? রেনিন নামের একটা এনজাইম নিঃসরণ করা। যাই হোক, তো মনে করো কোনো একটা কারণে আমাদের ব্লাড প্রেশার কমে গেছে, হ্যাঁ, কোনো কারণে কি হয়েছে? আমাদের ব্লাড প্রেশার কমে গেছে। এখন ব্লাড প্রেশার কমে গেলে তোমার শরীরের সকল রক্তনালীর ব্লাড প্রেশারই কমে যাবে। তোমার এইখানে যে এফারেন্ট আর্টারিওল আছে, এইটার ভেতরের যে ব্লাড প্রেশার সেটাও কি হবে? কমে যাবে।
তো ব্লাড প্রেশার যদি কমে যায়, ব্লাড প্রেশার যদি অ্যাফারেন্ট আর্টারিওলের ব্লাড প্রেশার কমে যায়, তখন অ্যাফারেন্ট আর্টারিওলের যে প্রতিবেশী জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স ও বুঝতে পারবে যে হায় হায় ব্লাড প্রেশার কমে গেছে, তখন ও উত্তেজিত হয়ে যাবে, তাই না? তো আমরা বিষয়টাকে এভাবে লিখি যে যদি কখনো আমাদের বিপি কমে যায়, যদি কখনো আমাদের বিপি কমে যায়, তাহলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কি হবে? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স উদ্দীপ্ত হবে। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স উদ্দীপ্ত হলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কোন এনজাইম রিলিজ করবে? রেনিন এনজাইম রিলিজ করবে। এই রেনিন যে কাজটা করে, দেখো এই যে রেনিন, এই জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কি এনজাইম রিলিজ করলো? এই জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স রিলিজ করলো হচ্ছে রেনিন নামের একটা এনজাইম। এই রেনিন যেটা করে, রেনিন কি করে দেখো, আমাদের লিভার, যেটাকে আমরা বলি আমাদের দেহের অর্গ্যানিক ল্যাবরেটরি, তাই না? তো এই লিভার যেহেতু একটা অর্গ্যানিক ল্যাবরেটরি, ও অনেক জিনিস তৈরি করতে পারে। আমাদের লিভার একটা হরমোন তৈরি করে যেটা অ্যাকচুয়ালি কাজ করতে পারে না। তো হরমোনটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন। রেনিন যে কাজটা করে, রেনিন হচ্ছে এই অ্যানজিওটেনসিনোজেন তো কাজ করতে পারে না, সো রেনিন যেটা করে, রেনিন এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন এ কনভার্ট করে। রেনিন কি করে? অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করতে পারে। দেখো অ্যানজিওটেনসিনোজেন এর লাস্টে ওজেন আছে, যাদের লাস্টে ওজেন থাকে তারা কিন্তু কাজ করতে পারে না, কিন্তু অ্যানজিওটেনসিনের লাস্টে কি ওজেন আছে? নাই তো, তার মানে অ্যানজিওটেনসিন কিন্তু কাজ করতে পারে। সো রেনিন কি করে, একটা বেকার মানুষকে একটা চাকরি দিয়ে দেয়, মানে রেনিন এনজাইম অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করে। আচ্ছা, এখন এই অ্যানজিওটেনসিন কি করে দেখো, আমাদের মনে করো এইটা হচ্ছে আমাদের কিডনি, এই কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরের এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এবং ভেতরের এই সাদা পোর্শনটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। তো অ্যানজিওটেনসিন এই অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করে। উদ্দীপিত দেয়া বলতে আমি এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে অ্যানজিওটেনসিন কি করে, এই অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করে। অ্যাড্রেনাল কর্টেক্স, এই অ্যাড্রেনাল কর্টেক্স তখন হচ্ছে অ্যালডোস্টেরন নামের একটা হরমোন রিলিজ করে, অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন যে কাজটা করে সেটা হচ্ছে যে, মনে করো এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের পাশে যে রক্তনালী আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের পাশে অবশ্যই রক্তনালী আছে। আমরা জানি যে পিসিটি আর ডিসিটি দুইটার পাশেই রক্তনালী থাকে, ঠিক আছে, ছোট রক্তনালী। তো এই ডিসিটি এর পাশে রক্তনালী আছে। তো এই অ্যালডোস্টেরনের কারণে যেটা হয় যে ডিসিটি থেকে সোডিয়াম আয়ন এই রক্তনালীর ভেতরে চলে আসে। সোডিয়াম আয়ন কোথায় চলে আসে? রক্তনালীর ভেতরে চলে আসে। এবং রক্তনালীর ভেতরে যদি সোডিয়াম আয়ন চলে আসে, আমি কি বলছিলাম, সোডিয়াম এবং পানি লাইক হাজব্যান্ড ওয়াইফ। সো এখানে যদি সোডিয়াম আয়ন চলে আসে, তাহলে এই রক্তনালীর ভেতরে পানিও চলে আসবে। তো রক্তনালীর ভেতরে পানি চলে আসলে কি হবে? আমাদের রক্তের আয়তন বেড়ে যাবে। তো এই পুরো ব্যাপারটাই আমরা এখন পড়ব যে দেখো রেনিন এনজাইমের কারণে কি হচ্ছে। রেনিন এনজাইম কি করতেছে? একটা বেকার ছেলেকে চাকরি দিয়ে দিচ্ছে, অ্যানজিওটেনসিনোজেন যে কোনো কাজ করতে পারে না, ওকে কি বানায় দিচ্ছে? ওকে বানায় দিচ্ছে হচ্ছে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন এরপরে যে কি করতেছে? অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করতেছে। অ্যাড্রেনাল কর্টেক্স তারপরে অ্যালডোস্টেরন হরমোন রিলিজ করতেছে, এবং অ্যালডোস্টেরন কি করতেছে? যে সোডিয়াম আয়নকে পুনঃশোষণ করাচ্ছে, এবং সোডিয়াম আয়ন পুনঃশোষণ হলে কি হবে? আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ ব্লাডের ভেতরে পানি প্রবেশ করবে সোডিয়াম আয়ন পুনঃশোষণ হলে, এবং ব্লাডের আয়তন বেড়ে যাবে এবং ব্লাড প্রেশারও বেড়ে যাবে। সোডিয়াম আয়ন পুনঃশোষণ হলে কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। তো এই হচ্ছে কথা। তো অ্যালডোস্টেরন এই যে সোডিয়াম আয়নকে এর ভেতরে প্রবেশ করায়। তো দেখো জগতের নিয়মই হচ্ছে তুমি কাউকে কিছু দিলে সে আবার তোমাকে কিছু দিতে হবে, এরকম একটা নিয়ম, মানে দেনা পাওনা এরকম একটা নিয়ম। সো এইখান থেকে যদি সোডিয়াম আয়ন রক্তনালীর ভেতরে প্রবেশ করে, সোডিয়াম থেকে অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, সোডিয়াম থেকে পটাশিয়াম আয়ন
এই রেনাল টিউবিউলের ভেতরে প্রবেশ করে। তো এই পুরো এই ব্যাপারটাকে বলা হচ্ছে, এই ব্যাপারটাকেই যে সোডিয়াম আয়ন রক্তনালীর ভেতরে প্রবেশ করতেছে এবং রক্তনালী থেকে পটাশিয়াম আয়ন এই রেনাল টিউবিউলের ভেতরে প্রবেশ করতেছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং অ্যালডোস্টেরন অ্যাকচুয়ালি সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপিত করে, এবং এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন উদ্দীপিত হয় তখন বেশি বেশি সোডিয়াম রেনাল টিউবিউল থেকে রক্তনালীর ভিতরে প্রবেশ করে, রক্তনালীর ভিতরে সোডিয়াম আয়ন বেড়ে যায়, সোডিয়াম আয়ন বেড়ে গেলে মানে হচ্ছে সোডিয়াম পুনঃশোষণ বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের কথা, ব্লাড প্রেশার বেড়ে যায়।